শীতলপুর গ্রামের প্রবেশের পথেই সামনেই পড়ে বিলুদার চায়ের দোকান। আর ওই গ্রামের ছেলেরা বিকেল হলেই ভিড় জমায় বিলুদার চায়ের দোকানে। কিন্তু আজ একটু ব্যতিক্রম কিছু হলো। বিকেল গড়িয়ে সন্ধে নামলো, কিন্তু আজ কারো পাত্তাই নেই। ওদিকে আকাশে কালবৈশাখীর কালো মেঘ ঘন হয়ে চায়ের দোকানের উপর এসে দাঁড়িয়েছে। যখন তখন ভয়ানক এক বৃষ্টি নামতে পারে। তা বিলুদা, আজকে বোধহয় তোমার দোকানে কেউ আসবে না, বুঝলে? সন্ধে হয়েছে সেই অনেকক্ষণ আগে। অন্য দিনে এমন সময় তো তোমার চায়ের দোকান পুরো ভর্তি হয়ে যায়। আহ কেষ্ট, এত অলক্ষণে কথা বলিস নিকো। তোরাই তো আমার খদ্দের রে। তা তোরা না এলে আমার চলবে কেমন করে বলতো? না না বিলুদা, আমি ওভাবে বলিনি। আসলে অন্যদিন তো তোমার দোকান পুরো জমজমাট হয়ে যায়, কিন্তু আজ তো এখনো পর্যন্ত কেউ এলোই না। আসবে আসবে, তুই চিন্তা করিস নে, আসবে। বিলুদার হাতের গরম গরম চায়ের টানে ঠিকই আসবে। আসলেই ভালো, না হলে বিলুদা একা একা কি করে জমে বলো? বলতে না বলতেই দোকানের সামনে হাজির হলো নিতাই খুঁড়ো আর আমার ঘনিষ্ঠ বন্ধু কেষ্ট। ওহে বিলু, আজ একটু আদা দিয়ে চা করো তো। এই রকম ওয়েদারের কারণে গলাটা কেমন যেন ব্যথা করছে। তা নিতাই খুড়ো, আজ তোমার এত দেরি হলো কেন আসতে? বাড়িতে সব কিছু ঠিক আছে তো? আর বলিস না, ওই পাশের গ্রামে কুমোরের মেয়ে মন্দিরা, ওকে একটু দেখতে গিয়েছিলাম আর কি। মেয়েটা বোধহয় আর বেশি দিন বাঁচবে না। গত মাসে ওর মা মারা গিয়েছিল বিষ খেয়ে। যেহেতু অপঘাতে মৃত্যু হয়েছে, তাই তার আত্মা শান্তি পায়নি আর কি। মৃত্যুর পর থেকেই উপদ্রব শুরু। মেয়েটিকে নাকি রোজ রাত্রে দেখা দেয়। ভয়ে আতঙ্কে মেয়েটি দিনের পর দিন পাগল হয়ে যাচ্ছে। এটা কি করে হয়? পরলোকে চলে যাওয়া মানুষ কিভাবে বাড়ির লোকেদের সাথে দেখা করতে আসে? আসে আসে, ফিরে আসে। কিছুক্ষণের জন্য নিতাই খুঁড়োর এই কথাগুলো শুনে সবাই যেন থমকে গেল। এমনই এক সত্য ঘটনা ঘটেছিল আমারই এক ভাইয়ের সাথে। তাহলে নিতাই খুঁড়ো, সেই গল্প কি আজ হবে নাকি? তাহলে শোনো। ইহলোক ছাড়বার পরও কারো কারো মায়া এমনভাবে এই পৃথিবীতে থেকে যায়, যা চেয়েও কখনো অস্বীকার করা যায় না। আমার এক ভাইয়ের নাম মাধব। তখন তার বয়স ছিল ওই 30-এর কাছাকাছি। চাকরির পোস্টিংয়ে তাকে বেনেপুর গ্রামে যেতে হয়েছিল। সাথে ছিল আমার ভাইয়ের স্ত্রী সায়নী, আর তাদের একটি ছোট্ট মেয়ে রিমি। এই জায়গা বদলটা নিয়ে সায়নী অনেকটাই আনন্দে ছিল, কিন্তু মাধবের মনের ভেতরটা কেমন খচখচ করেই চলেছে। কোনো রকমভাবে তারা একটা কোয়ার্টারের ব্যবস্থা করতে পারল না। তার অফিসের এক কর্মচারী দীনেশবাবু একটি বাড়ি খুঁজে দিয়েছিল বটে, কিন্তু তার লোকেশনটা ঠিক পছন্দ হলো না। একেবারে গ্রামের শেষ প্রান্তে, সেখানে জনবসতিও খুব কম। সেখানেই পরিবার নিয়ে থাকার পক্ষে নিরাপদ হবে কি না কে জানে। ট্রেনের জানলার ধারে বসে এইসবই ভাবছিল সে। বলছি দাদা, বেনেপুর যাবেন? না দাদা, এত রাত্রে ওদিকে যাব না। আপনি এক কাজ করতে পারেন। স্টেশনটা পেরিয়ে একটা বাইপাসের জঙ্গলের রাস্তা আছে, ওইখান থেকে গেলেই কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন। এত রাতে গাড়ি পাবেন বলে তো মনে হয় না, আর ওই দিকটা তেমন কেউ যায় না। কি ব্যাপার বলো তো? আগেও দুটো গাড়ি যেতে চাইলো না, কোনো সমস্যা আছে নাকি?
এখন কি করা যায় বলো তো? কি আর করা যাবে বলো, বাইপাস ধরে হেঁটেই চলে যাই। বিলম্ব আর না করে তারা তাদের ছোট্ট মেয়ে রিমিকে নিয়ে বাইপাস ধরে হাঁটতে শুরু করলো। বেশ কিছুক্ষণ হাঁটার পর তারা সেই বড় বাড়িটার সামনে এসে দাঁড়ালো, যে বাড়িটা দীনেশবাবু তাদের জন্য দেখে রেখেছিল। এই বাড়ির মালিক ছিলেন দীনেশবাবুর ছোটবেলার এক বন্ধু সুব্রত। অনেক বড় ব্যবসায়ী তিনি। তবে কয়েক বছর আগে তিনি বাড়ি ছেড়ে অন্যথা কোথায় চলে যান। কয়েক বছর ধরে বাড়িটা ফাঁকা পড়ে আছে। শুধু প্রতি পূর্ণিমার রাতে বিশেষ কিছু কাজের জন্য তিনি এই বাড়িতে আসেন। সেই বন্ধুর সাথেই কথা বলে দীনেশবাবু তাদের এই বাড়িতে থাকার একটা ব্যবস্থা করে দিয়েছেন। শুনছো, আমার না এই বাড়িটা একদমই পছন্দ নয়, কেমন যেন একটু অদ্ভুত। কি আর করা যাবে বলো, আমিও তো ভেবেছিলাম যে কোয়ার্টারে থাকবো, কিন্তু সেটা আর হলো কোথায়। অফিসের জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে আসতে হলো। যাকগে, এসব কথা পরে হবে। চলো আগে রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিই। কিন্তু চাবিটা কোথায় বলো তো? এই তো আমার কাছেই আছে, চলো তুমি। এই রকম করে বেশ কয়েকটা দিন কেটে গেল তাদের। রিমির পড়াশোনা, স্কুল এইসব নিয়ে সায়নী খুব ব্যস্ত হয়ে পড়ল, আর মাধব অফিসের কাজ নিয়ে খুব ব্যস্তময় দিন কাটাতে লাগলো। এমনভাবেই তাদের দিন কাটছিল। কিন্তু বিগত কয়েকদিন ধরে সায়নী লক্ষ্য করল রিমি একা একাই কি যেন বিড়বিড় করে। কখনো একা একাই সে বাগানেও চলে যায়, কাউকে কিচ্ছু জানায় না। তাকে দেখে মনে হয় সে একা নয়, কেউ যেন তার সাথে কথা বলছে। এমনভাবে আরও কয়েকটা দিন কেটে গেল। প্রথম প্রথম সায়নী ভেবেছিল ছোট্ট মেয়ে, খেলার সাথী নেই, তাই কি আর করবে, একা একাই খেলে। কিন্তু দিন প্রতিদিন তার এই অভ্যাস বাড়তে শুরু করলো। সে যেন তিন্নি তিন্নি বলে কাকে ডাকে। একদিন মাধব অফিস থেকে বাড়ি ফিরে সোফায় বসে রেস্ট নিচ্ছিল। শুনছো, তোমাকে একটা কথা কদিন ধরেই বলবো বলবো ভাবছি। হ্যাঁ বলো। আমাদের মেয়েটা কদিন ধরে যেন কেমন একটা ব্যবহার করছে। কেন, কি করেছে রিমি? তুমি সকালে অফিস বেরিয়ে যাবার পরে রিমি আমার একটাও কথা শোনে না, একা একাই যেন কী সব বিড়বিড় করে। আর কখনো কখনো সে একা একা হেসে ওঠে, আবার কখনো মন খারাপ করে চুপ করে বসে থাকে। কি করবে বলো তো, ওইটুকু একটা ছোট্ট বাচ্চা মেয়ে, কোনো খেলার সঙ্গীও নেই, তাই হয়তো একা একা এইসব করে আনন্দ পায়। না গো না, আমি ভালো করে লক্ষ্য করেছি, ও এমনভাবে কথা বলে যেন ওর সামনে কেউ বসে থাকে, আর মাঝে মাঝে তিন্নি তিন্নি বলে কাকে যেন ডাকে। খুব চিন্তা হচ্ছে মেয়েটার জন্য। আমাদের মেয়ের কিচ্ছু হয়নি, ও তোমার মনের ভুল। আসলে নির্জন জায়গায় মেয়েকে নিয়ে সারাদিন তো একাই থাকো, তাই তোমার মনের মধ্যে এইসব ভুলভাল চিন্তা আসছে। সেদিনের সন্ধ্যের পর থেকে মাধবকে আর কোনো কথাই বলে না সায়নী, কারণ মাধব এইসব বিষয়কে হালকাভাবে নিয়েছে। কিন্তু সায়নী ছিল তার ঠিক উল্টো, কোনো কিছুকে সে সঠিকভাবে না জানা পর্যন্ত হাল ছেড়ে দেওয়ার পাত্রই সে নয়। দুদিন পর হঠাৎ রিমি জ্বরে পড়ল। দুদিন ধরে সে কিছুই খায়নি, এমনকি ওষুধও খেতে চাইছে না। সায়নী ভীষণ চিন্তায় পড়ল। সে বুঝে উঠতে পারছে না যে সে কি করবে। এমন সময় একটা অদ্ভুত খচখচ আওয়াজ পেয়ে চমকে গেল সে। আওয়াজটা ঠিক কোথা থেকে আসছে সায়নী সেটা খোঁজারই চেষ্টা করল। শব্দটা শুনতে শুনতে এক পা করে সে ওপরে উঠে এলো।
কয়েক পা এগিয়ে যাওয়ার পর হঠাৎ সেই শব্দটা বন্ধ হয়ে গেল। সায়নী বুঝতেই পারেনি যে সে কখন হাঁটতে হাঁটতে দোতলায় চলে এসেছে। ঘরের চারপাশটা ঘুটঘুটে অন্ধকার। ওপরটা তেমন আশা হয় না, আর ওপরটাও তারা অতটা ব্যবহারও করে না। নিচের পুরো ঘর তারা ভাড়ায় নিয়েছে। হঠাৎ সে যেন একটা গুনগুন করে কিছু শব্দ শুনতে পেল। কেউ যেন ফিসফিস করে কিছু তাকে বলছে। পেছন ঘুরে তাকাতেই সে যা দেখল তাতে সারা শরীর শিউরে উঠল। একটা মেয়ে বীভৎসভাবে ঝুলে আছে দেওয়ালে। কি ফ্যাকাশে তার চেহারা, চোখ দুটো যেন ঠিকরে বাইরে বেরিয়ে আসছে। সায়নী এইসব দেখে যেন পাথরের মতো স্থির হয়ে গেল। কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। আর তার সামনে ওই অশরীরী যেন ফিসফিস করে কী সব বলছে, কিন্তু সায়নী তার কোনো কথাই বুঝতে পারল না। এমন সময় এক ভদ্রলোক রুমের ভেতরে এলেন। তাকে দেখা মাত্রই মেয়েটি নিচে নেমে এলো আর কোথাও যেন মিলিয়ে গেল। আপনি কে? আমি সুব্রত রায়। একসময় এই এলাকায় সবথেকে বড় ব্যবসায়ী ছিলাম, কিন্তু আজ আর আমার কাছে কিছুই নেই। আমি, আমার স্ত্রী আর আমার ছোট্ট মেয়ে তিন্নিকে নিয়ে এখানেই আমি থাকতাম। ছোট্ট থেকেই আমার মেয়ে পঙ্গু ছিল। হুইল চেয়ারের সাহায্য নিয়ে চলাফেরা করত সে। একদিন আমি আমার স্ত্রী দুজনে মিলে ঠিক করলাম ওকে সারপ্রাইজ দেব। তাই ওকে কিছু না বলে ওর পছন্দের জামা আমরা কিনতে গিয়েছিলাম। কিন্তু বাড়ি এসে দেখি মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে সে। আমরা বুঝতে পারলাম কোনো কারণে হুইল চেয়ার কন্ট্রোল করতে না পেরে সিঁড়ি থেকে পড়ে গেছে সে। সেই শোকে ওর মাও ওই দিন আত্মহত্যা করেছিল। এমন কপাল আমার, আমি ওই একই দিনে আমার মেয়ে এবং স্ত্রীকে দুজনকেই হারিয়েছিলাম। সেই দিন থেকেই আমি পুরো একা হয়ে গিয়েছি। সেই দিনের পর থেকেই বাড়িতে আর এক মুহূর্তও থাকিনি আমি। শুধু প্রত্যেক পূর্ণিমায় আমি এই বাড়িতে আসি, কারণ আমার মেয়ে তিন্নি আজকে এই পূর্ণিমার রাতেই আমার সাথে দেখা করতে আসে। ওকে ছুঁতে তো পারবো না, জড়িয়েও ধরতে পারবো না, শুধু দূর থেকে ওকে দেখে আবার ফিরে যায়। এই সব শুনে সায়নী তার কথা বলা শক্তি হারিয়ে ফেলল। সে যা দেখল এবং কানে শুনল, এইগুলো কি আদৌ সত্যি? এখনও সে বিশ্বাস করতে পারছে না। লোকটির প্রত্যেকটা কথা সায়নীর হৃদয়কে তোলপাড় করে দিচ্ছে। সেই রাতেই এক মুহূর্তে না দাঁড়িয়ে সায়নী তার ছোট্ট মেয়ে রিমিকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে ফিরে এলো, কারণ সে বুঝতে পেরেছিল ওখানে থাকলে রিমি আর কোনোদিনও সুস্থ হতে পারবে না।